আসসালামু আলাইকুম। এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পৃথক দুই মামলায় ইনু ও মেনন রিমান্ডে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার। বিগত 14 বছরের গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন। ফেনী, নোয়াখালী সহ পূর্বাঞ্চলের বন্যায় এ পর্যন্ত 27 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 56 লাখ মানুষ। বন্যার ঘটনা তদন্ত দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আওয়ামী লীগ সহ কোনো দলকেই নিষিদ্ধ করার ইচ্ছে নেই অন্তর্বর্তীকালীন সরকারের। ইসি নিয়োগ নিয়ে প্রশ্ন না তোলার আইন বাতিলে হাইকোর্টের রুল। এবং শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপির। আওয়ামী লীগের মদতপুষ্ট নির্বাচন কমিশনকে দ্রুত ভেঙে দেওয়ার দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পৃথক দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম কোর্ট। আদাবর থানায় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের 6 দিন ও নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে বিকেলে আদালতে নেয়ার সময় কঠোর নিরাপত্তার মধ্যেই আসামিদের লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষুব্ধ জনতা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি ইনু ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননকে আদালত চত্বরে আনার আগে থেকেই পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতে নেয়ার সময় তাদের দিকে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এদিন আদাবর থানায় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের 6 দিন ও নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজকে 15 বছর পর সেই সাহায্যকারী, পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন আজকে আদালতে উপস্থাপিত হয়েছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। রাশেদ খান মেননকে এই আদাবর থানা মামলায় আজকে সৌনারেজ দেখানো হয় এবং এই মামলায় এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে ইনু মেননের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তাদের জামিন চেয়েছেন আসামি পক্ষের আইনজীবী। বলেন এ সবই উদ্দেশ্য প্রণোদিত। মারামারি এবং হত্যার উদ্দেশ্য ইন্ধনদাতা যে আনয়ন করেছে সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীতভাবে এই মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে। রিমান্ডের যে যুক্তিকতা থাকার কথা, উপাদান থাকার তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না। তারপরও বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কোটা সংস্কার আন্দোলনকালে নিহত পরিবারগুলো সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিদিনই দ্বারস্থ হচ্ছেন আদালতে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে রাজধানী গুলশান থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর বিকেলে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আগামীকাল আরাফাতকে সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় তার নামে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আওয়ামী লীগ আমলে বিগত 14 বছরে পুলিশ ও র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের প্রধান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। সদস্য হিসেবে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, বিশ্ববিদ্যালয় শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে 1 জানুয়ারি 2010 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত গুম ব্যক্তিদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে তাদের গুম করা হয়েছে তা নির্ধারণ করতে হবে। আগামী 45 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুপারিশ সহ কমিশনকে প্রতিবেদন জমা দিতে হবে সরকারের কাছে। কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এবং কমিশনের সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান মর্যাদা এবং অন্যান্য সুবিধা পাবেন বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
24 জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। একই সাথে ওইসব জেলায় নতুন করে 24 এসপিকে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়ন করা হয়। এদিকে পৃথক প্রজ্ঞাপনে 2 অতিরিক্ত আইজিপি সহ ডিএমপির 8 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে, ডক্টর খন্দকার মহিদ উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশ ও ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমানকে APBN-এ বদলি করা হয়েছে। এদিকে অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়, ডিআইজি মোজাম্মেল হক, এডিশনাল ডিআইজি সর্দার রফিকুল ইসলাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্যদিকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে বিগত সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো 5 ডিআইজি ও এসপিকে। ফেনী, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের 12 জেলায় বন্যায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত প্রায় 56 লাখ মানুষ। পানি কমতে থাকে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। দুর্গম এলাকাতেও বিশেষ ব্যবস্থায় ত্রাণ পাঠানো হয়েছে বলে দাবি দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার। এই বন্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রাজনৈতিক সংকটের মধ্যে বন্যা মানবিক সংকট সৃষ্টি করেছে বাংলাদেশে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, বন্যায় 11 জেলায় 27 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী 12 লাখ পরিবার, ক্ষতিগ্রস্ত 56 লাখ মানুষ। তাদের মধ্যে আশ্রয় কেন্দ্রে এসেছেন 5 লাখ। নগদ সহায়তা দেওয়া হয়েছে 3.5 কোটি টাকা। বিতরণ করা হয়েছে 20,000 টন চাল ও 1,500 প্যাকেট শুকনো খাবার। অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় 21টি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর 2,240 জন সদস্য মোতায়েন রয়েছে। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর 18টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। বাংলাদেশে ভয়াবহ বন্যার জন্য ভারতের ত্রিপুরার ডম্বুর ড্যামকে দায়ী করা হচ্ছে। যদিও ভারত দাবি করেছে অতিবৃষ্টিতে ড্যাম উপচে পানি এসেছে, তবে তা মানতে নারাজ বৈষম্য বিরোধী ছাত্ররা। সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই যদি বাঁধ খুলে দেওয়া হয় এবং সেই বাঁধের ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা যদি সেটাকে স্রেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিই, তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। এদিকে বন্যাক্রান্ত এলাকায় কোনো এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না বলে জানান ব্র্যাকের সিনিয়র পরিচালক KM মোর্শেদ। সুদের টাকাও মওকুফের চিন্তা চলছে। আমাদের কোনো এনজিও যারা এমআরএতে রেজিস্টার, তারা কেউই কিস্তি তুলতে যাচ্ছে না। যারা যাচ্ছে তারা আসলে রেজিস্টারই না, সম্ভবত তারা রেজিস্টার্ড না। রেজিস্টার্ড এনজিও ছাড়া অন্য কেউ মাইক্রোফাইন্যান্স করা এটা বেআইনি। আমরা যেমন কোভিডকালীন সময় শুধু ব্র্যাকের কথা বলতে পারি, 1,000-2,1 কোটি টাকার সুদ আমরা মকুফ করেছি। সো এইখানে পরিস্থিতি কি হবে আমরা জানি না। আমরা আপাতত তাদের যা যা সাপোর্ট লাগে দিয়ে যাচ্ছি। পানি নেমে গেলেও সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এদিকে বন্যার পানি নেমে গেলেও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে নৌবাহিনী। বাহিনীর প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবাও দেবেন তারা। ফেনীর ফুলকাজীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে নৌ প্রধান এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বন্যার পানি নামতে শুরু করেছে ফেনীতে, কিন্তু দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। এ সংকটও এই এলাকার মানুষের কাছে নতুন। বিষাক্ত পানি তো রাত্রে গছ ডুবি 8টার জন্য এখনো কাদা বেশি, ওখানে ঠ্যাং টুম্বে খালাই গেছে কই। ফেনীর কিছু এলাকায় এখনো পানি নামেনি। সড়কের পাশের এলাকাগুলোতে ত্রাণ সেবা মিললেও অনাহারে দিন কাটছে দুর্গম এলাকার অনেক মানুষের। স্থানীয় কিছু সুবিধাবাদী ত্রাণ সিন্ডিকেট গড়ে তুলেছে বলেও অভিযোগ করেছেন বঞ্চিতরা। ঘরে ঘরে যায়, প্রত্যেকটা ফ্যামিলি লিস্ট করার দরকার। প্রত্যেকটা ফ্যামিলি একজনকে প্রদান করি, 5 জন ফ্যামিলি হলে 5 জন ফ্যামিলিকে লিস্টের মাধ্যমে মালগুলো দিলে তারা ঘরে ঘরে পাইবো। আর এখন বর্তমানে যে সিন্ডিকেট হচ্ছে, এটা রাস্তা ধারে গাড়ি নিয়ে আসবো,
একবার 5 বার নিয়ে যাচ্ছে, তো 6 বার নিয়ে যাচ্ছে, আর কেউ একবারও পাচ্ছে না। গজে কিচ্ছু নাই, বুয়া কানা ইয়া তো আরেকজন এনে তুই আসি তার ভাই কিছু উঠতে নাই, আমি এরা কেউ নাই। ফুলগাজী উপজেলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সংকট পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত রাখার আশ্বাস দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন এবং আপামর জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা সবাই মিলে, দেশের সবাই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। আমাদের চিকিৎসক দল, সশস্ত্র বাহিনীর চিকিৎসক দল যতদিন প্রয়োজন ততদিন কাজ করবে। এটার ব্যাপারে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথেও আলোচনা করেছি। পুনর্বাসন এবং পুনর্নির্মাণের বিষয়টা দীর্ঘমেয়াদী এবং সেখানে আর্থিক সংস্থানের বিষয়টাও জরুরি ত্রাণ সরবরাহের চাইতে আরও অনেক বেশি ব্যয়বহুল। এ ব্যাপারে আমার বিশ্বাস সরকারিভাবে একটা সমন্বিত সিদ্ধান্ত হবে। এ সময় বন্যা দুর্গত এলাকায় দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র জনতার সহমর্মিতা, শ্রম, উদ্যোগ ও সহায়তা বিতরণের প্রশংসাও করেন নৌবাহিনীর প্রধান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী। সারা দেশে বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, অনেকে সহায়তার জন্য বিভিন্ন পোশাক নিয়ে আসছেন, তবে বন্যা দুর্গতদের জন্য এখন শুকনো খাবার, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হ্যান্ড মাইকের মতো সামগ্রী বেশি প্রয়োজন বলে জানান তারা। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। নীলফামারীর পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র সাদিকুল ইসলাম গত কয়েকদিনে নিজের বন্ধুদের নিয়ে প্রায় ১,২০,০০০ টাকা সংগ্রহ করে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিএসসির বুথে বন্যার্তদের সহায়তায় জমা দেন তারা। একই জেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নিবির ইসলামও তুলে দেন তার সংগ্রহ করা অর্থ। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, স্যালাইন এবং কাপড় আমরা নিয়ে আসছি এবং আমরা নগদ অর্থ আনছি। মুড়ি আছে 2 মণ, চিড়া আছে 1 মণ, গুড় আছে 1 মণ, চিনি আছে 40 কেজি, এগুলো আমরা জমা দিচ্ছি এখানে। বন্যার্তদের সহায়তায় নগদ অর্থের পাশাপাশি পরিচয় গোপন রেখে নিজের স্বর্ণালঙ্কারও দিয়েছেন কোনো কোনো নারী। খুব সকালেই একজন আন্টি আসলেন, তার হচ্ছে একজোড়া বালা দিলেন, আর হচ্ছে তার কাছে 3টা আংটি ছিল, তার কাছে নগদ কোনো অর্থ ছিল না। তিনি ঢাকায় ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকেন, তো তার কাছে যতটুকু সম্ভব, যতটুকু দেয়া সম্ভব ততটুকুই তিনি আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন। এদিকে বন্যার্তদের সহায়তায় আপাতত পোশাকের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দায়িত্বরতরা। কাপড়ের পরিবর্তে নিজেদের সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার কিংবা অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা। এগুলো সব কাপড়, দেখতে হয়তো খাবারের প্যাকেটের মতো লাগছে, কিন্তু এগুলো কাপড়। টিএসসিতে এখন সেই অর্থে খাদ্য সামগ্রী জমা নেই। পুরাতন কাপড় এগুলো আনবেন না এবং আপনারা চেষ্টা করবেন হ্যান্ড মাইক, টর্চ লাইট এই জিনিসগুলা দেওয়ার। সবাই সহযোগিতা করলে এটা আমরা এই বিপদ ওভারকাম করতে পারবো। শুধু নোয়াখালী কিংবা ফেনী নয়, সেনাবাহিনীর সাহায্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ পৌঁছেছে খাগড়াছড়ির মতো দুর্গম এলাকাগুলোতেও। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতে একথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতেতিৎস্কি। তিনি আরও জানান, তার দেশ বাংলাদেশে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি করতে আগ্রহী। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, খাদ্য নিরাপত্তায় সহযোগিতা বাড়ানো, জ্বালানি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়টিও প্রাধান্য পায়। এ সময় তৈরি পোশাক সহ অন্যান্য বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে রাশিয়াকে আহ্বান জানান ডক্টর ইউনুস। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বৈঠকে দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ এবং দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুরোধ জানান হাই কমিশনার। সবশেষ প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন সৌদির রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান। এ সময় তিনি জানান, বাংলাদেশিদের জন্য হজ এবং ওমরার অভিবাসন পদ্ধতি সহজ করতে মক্কা রোড ইনিশিয়েটিভ চালু করেছে সৌদি সরকার।
ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগের সঠিক তথ্য অনুসন্ধান ইতিবাচকভাবে এগুচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘ তদন্ত দলের প্রধান রোরি মুঙ্গোভেন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। তার আশা, যথাসময়ে তদন্ত শেষ করতে পারবেন তারা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জাতিসংঘ তদন্ত দলকে সব ধরনের সহযোগিতা করছে সরকার। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সুবিধা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। আওয়ামী লীগ সহ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। এদিকে 2012 ও 2017 সালে সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই আইনটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। হুমায়ুন চিশতির রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে কয়েক শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হয়েছে। গত 19 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয় রিটে। শুনানিতে রিটটি সরাসরি খারিজ চান অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি, এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না। আমরা এটাও বলেছি, যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার নিশ্চিতভাবে এই সরকার হবে, এটা কমিটমেন্ট। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে। এই সরকারের আওয়ামী লীগের নিষিদ্ধ করার এখতিয়ার নেই সেটা বলি নাই। আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে, শুধু আওয়ামী লীগ না, নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই। রিটের আদেশের জন্য 1 সেপ্টেম্বর দিন ঠিক করেছে উচ্চ আদালত। এদিকে 2012 ও 2016 সালে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রিটকারীর আইনজীবী বলেন, আইন করে নির্বাচন কমিশনকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। ওই নির্বাচন কমিশনাররা অবৈধ হলে 2014 ও 2018 সালের নির্বাচনও অবৈধ হবে। কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন। 2012 ও 2017 সালে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব চাইলে স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। শেখ হাসিনার মদতপুষ্ট নির্বাচন কমিশনকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়ার দাবিও জানান তিনি। অন্যদিকে ভারত পূর্ব ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসাচ্ছে বলে অভিযোগ দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের। রিপোর্ট করছেন মইনুল আহসান। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সেল গঠন করে নেতাকর্মী, শুভানুধ্যায়ী সহ সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণ সহায়তা গ্রহণ করছে বিএনপি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুর্গতদের পাশে দাঁড়াতে নগদ অর্থ, শুকনো খাবার, কাপড়, ঔষধ নিয়ে হাজির হচ্ছেন বিএনপির প্রধান কার্যালয়ে। একই সঙ্গে চলছে দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর কাজ। সংবাদ সম্মেলনে মানুষের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডাক্তার AZM জাহিদ হোসেন আকস্মিক এই বন্যার জন্য পার্শ্ববর্তী দেশকে দায়ী করেন। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ
এই জন্যই এটা মানব সৃষ্ট, যতটা না প্রাকৃতিক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সম্প্রতি প্রয়াত মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে নানা ষড়যন্ত্র করছেন স্বৈরশাসক শেখ হাসিনা। প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব, তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান। মেজর হাফিজ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেবে বিএনপি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী দিনের রাজনীতি হবে জনগণের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোর, এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। দুর্গত মানুষের যত দিন প্রয়োজন বিএনপি তাদের সহায়তায় মাঠে থাকবে বলেও জানান ইশরাক হোসেন। স্থানীয় বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ব্যবসা বাণিজ্য পরিবেশ উন্নত হলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক। রাজধানী শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD-তে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে জানান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। The UK is a very strong partner with Bangladesh. We have a very strong trade and investment environment. Of course, we'd like to see more foreign direct investments from the UK into Bangladesh. ব্যবসার জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন বিদেশে পাচার হওয়া অর্থ নিয়েও। আমরা চাই যে আমাদের বাণিজ্য যেটা ট্রেড কমার্স দিস শুড ফ্লারিশ। এবং আজকে তো আমি ট্রেড বডির সাথে কথা বলি, টক উইথ দ্য ট্রেড বডিজ টুডে, দে উইল রেজ দ্য সেম থিংস and we have also mentioned our priorities. And UK government is very, very helpful. The past they were helpful. I hope they'll be helpful, and we're looking forward. বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথেও বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। এই সময় ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণের দাবি করেন। গত প্রায় 45 দিনের মধ্যে আমাদের প্রায় 15-16-17 দিনের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল। এই সমস্ত কারণ মিলেই আমরা একটা সহযোগিতা চেয়েছি, যেটা শুধুমাত্র 1 মাসের জন্য এই সেক্টরের জন্য আনুমানিক 1800 থেকে 1900 কোটি টাকা। পরিবর্তিত পরিস্থিতির কারণে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট রিঅ্যাডজাস্টমেন্ট এর মধ্যে করার দরকার হয় শিল্পের স্বার্থে, সময়ের প্রয়োজনে অবশ্যই সেটা আমরা বিবেচনা করে, কারণ শিল্পটা আগে। প্রতিটি সেক্টরে দুর্নীতি যেভাবে ছড়িয়ে আছে তা বন্ধ করা সম্ভব হলে দেশের ব্যবসা বাণিজ্য আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিগত সরকার যে কারাপশন সমস্ত শরীরে ছড়িয়ে দিয়েছে, সেই কারাপশনগুলো যদি সংশোধিত হয় তাহলে দেশের অর্থনীতি খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাজারে এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। তাই চাঁদাবাজি বন্ধে ছাত্রদের সোচ্চার হবার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় ভোক্তা অধিদপ্তরের ডিজি এসব কথা বলেন। কর্মশালায় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 450 শিক্ষার্থী অংশ নেন। তাদের সামনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। একই সাথে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ারও পরামর্শ দেন তারা। আমরা 18 কোটি মানুষের অলমোস্ট খাবারটা আমরা দেশে উৎপাদন করতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন এটির মূল্য কি হবে, সেই মূল্যটা তোমরা যদি বাজার মূল্যে গিয়ে বলো যে পেঁয়াজের দাম এত টাকা হবে, আমার মরিচের দাম এত টাকা হবে, এটি কিন্তু এইভাবে সহজে বললে কিন্তু হবে না। এখানে অনেক ডাইনামিক্স আছে।
পরিবহনের চাঁদাবাজি ছিল, আমাদের কারওয়ান বাজারের চাঁদাবাজি ছিল, আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমাদের যদি নতুন গ্রুপ 3 স্টারের জায়গায় যদি 4 স্টার গ্রুপ আসে, তাহলে আমি তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের এই তোমরা যারা আছো, তোমাদের ওই জায়গাগুলোতে কাজ করতে হবে, তোমাদের ওই ভয়েসটা রেজ করতে হবে। এবারে পার্টেক্স খেলার খবর। সাকিব আল হাসানের নামে কোনো আইনি নোটিশ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তেমনটাই জানালেন বিসিবির পরিচালক আকরাম খান। তিনি আরও জানান, সাকিব দেশের সম্পদ। তাছাড়া ওয়ানডে ম্যাচের মতো টেস্টেও শক্তিশালী হয়ে উঠেছে বলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানান আকরাম খান। পরাগ আরমানের রিপোর্ট। গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দিতে দেশে ফেরত আনতে গত শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তখন সাকিব রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে খেলছিলেন। আইনি নোটিশের কারণে দ্বিতীয় টেস্ট খেলা সাকিবের পক্ষে সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিকেট বোর্ড পরিচালক আকরাম খান জানান, কোনো নোটিশ পাননি তারা। এখন পর্যন্ত আমি জানার মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। আকরাম খান আরও জানান, সাকিব দেশের সম্পদ। দ্বিতীয় টেস্টে তার খেলা না খেলার বিষয়টা পরিষ্কার করবেন বিসিবি সভাপতি। দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে টেস্টে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো নয়, তবে রাওয়ালপিন্ডিতে বোলিং ব্যাটিং সব দিকেই ভালো করেছে টাইগাররা। এই ধারা ধরে রাখতে পারলে দ্বিতীয় টেস্টেও জয়ের আশা করছেন আকরাম খান। যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা এটা প্রমাণ করেছি, এবং আরও আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি, তাহলে সেটা জবাবটা আরো শক্তিশালী হবে। বিসিবি পরিচালক আকরাম খান আরও জানান, খেলোয়াড়দের ইনডোর ফ্যাসিলিটিস বাড়ানোর চেষ্টা করছেন তারা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চলতি আসরে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে ফাইনালে পৌঁছায় লাল সবুজ দলের তরুণরা। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় মারুফুল হকের দল। এই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ফাইনালে স্বাগতিকদের হারাতে চায় বাংলাদেশ। এদিকে নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে নেপালও বেশ মরিয়া। বুধবার বাংলাদেশ সময় বিকেল 3:15 শুরু হবে ম্যাচটি। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পৃথক 2 মামলায় ইনু ও মেনন রিমান্ডে, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার। বিগত 14 বছরের গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন। ফেনী, নোয়াখালী সহ পূর্বাঞ্চলের বন্যায় এ পর্যন্ত 27 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 56 লাখ মানুষ। বন্যার ঘটনার তদন্ত দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আওয়ামী লীগ সহ কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছে নেই অন্তর্বর্তীকালীন সরকারের। ইসি নিয়োগ নিয়ে প্রশ্ন না তোলার আইন বাতিলে হাইকোর্টের রুল। এবং শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপির। আওয়ামী লীগের মদতপুষ্ট নির্বাচন কমিশনকে দ্রুত ভেঙে দেওয়ার দাবি। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।